ममता दीदी शर्म करो, शर्म करो। आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो। आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। বিজেপি ক্ষমতায় আসলে তৃণমূলের দুষ্কৃতীদের যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলা চালাচ্ছেন তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রেখে কড়া শাস্তি দেওয়া হবে বলে বালুরঘাটের জনসভা থেকে বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। এছাড়াও একের পর এক কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়ে জেরবার তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে ভূপতিনগর থেকে সন্দেশখালী প্রত্যেকটি ক্ষেত্রেই একেবারে কলকাতা হাইকোর্টের সামনে পরাজিত হতে হচ্ছে আইনি লড়াইয়ে। তা সত্ত্বেও কুণাল ঘোষের সেই একই রকমের কলকাতা হাইকোর্টের প্রতি অনাস্থা যেন কোথাও ফুটে উঠছে। বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো কেউ কেউ এখনো সেখানে রয়ে গিয়েছেন। অন্যদিকে উড়ে এলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে কড়া জবাবও। আর এই সমস্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রলয়। শুরু করছি আজকের বিশেষ খবর। লোকসভা ভোটে প্রথমবার বাংলা প্রচারে এসেই মাতিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একেবারে দৃঢ় কণ্ঠে ভূপতিনগর নিয়ে শাস্তির কঠোর নিদান দিলেন। 2022 সালের পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। 2023 সালের গোড়ায় হাইকোর্ট এনআইএ-কে বিস্ফোরণের তদন্ত করতে বলেছিল। সেই মামলায় তদন্ত করতে গিয়ে শনিবার ভূপতিনগরে আক্রান্ত হতে হলো ভারতের অন্যতম গৌরব সংস্থা এনআইএ-কে। ভাঙা হলো এনআইএ-র গাড়ির কাঁচ এবং আহত হলেন এক এনআইএ-র আধিকারিক। আর যখন প্রায় সকলেই দাবি করছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর একের পর এক আক্রমণে কেন চুপ রয়েছে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, সেই উত্তর যেমন পাওয়া গিয়েছিল প্রধানমন্ত্রীর গলাতেও, তিনিও যেমন জলপাইগুড়ির জনসভা থেকে বলে গিয়েছিলেন যে দুষ্কৃতীদের ছাড়া হবে না, তার কয়েক গুণ ওপরে উঠে অমিত শাহ একেবারেই বললেন তৃণমূলের দুষ্কৃতী বাহিনী যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হাত লাগাচ্ছে, আইন হাতে তুলে নিচ্ছে, তাদেরকে উল্টো করে ঝুলিয়ে কঠোর শাস্তির নিদান শোনালেন অমিত শাহ। आज आपको बताने आया, एक बम ब्लास्ट हुआ था 22 में भूपति नगर में, 3 लोग मारे गए। मुझे बताओ भाई, बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? जरा जोर से बताओ, डालना चाहिए या नहीं डालना चाहिए? इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। ममता दीदी शर्म करो, शर्म करो। आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो। आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় মানুষ বোধহয় এমনটাই চায়, যারা দুষ্কৃতকারীরা যাদের তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্য পুলিশ ধরতেই পারে না এবং ভূপতিনগর কাণ্ডে এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলায় একটিও যখন গ্রেপ্তার হয় না, তখন নিশ্চিতভাবে অমিত শাহর এই মন্তব্য কোথাও সাধারণ মানুষের কাছে কিছুটা আশ্বস্তের জায়গা তৈরি করে যে রাজ্যে বোধহয় আইনের শাসন প্রতিষ্ঠা হবে। তার কারণ এই রাজ্য সরকার তথা তৃণমূল সরকারের যেমন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় সরকারের ওপর আস্থা নেই, কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর আস্থা নেই, এমনকি আমাদের সেনাবাহিনী বিএসএফ এর ওপর আস্থা নেই, সর্বোপরি কলকাতা হাইকোর্টের ওপরও আস্থা নেই। কুণাল ঘোষ গতদিনে যা বলেছেন কিছুক্ষণ পরেই আপনাদের শোনাবো সন্দেশখালীর রায় প্রসঙ্গে, সেটি নিশ্চিতভাবে আপনাদের অবাক করে দেবে যে তৃণমূল কংগ্রেস সবার সাথে সাথে কলকাতা হাইকোর্টকেও কি এবার অবিশ্বাস করতে শুরু করেছে? হয়তো অবিশ্বাসটা অনেকদিন আগেই শুরু হয়ে গেছে, দেখাবো আপনাদের। কিন্তু তার আগে যেটাই আপনাদের জানাবো, জানিয়ে মারাত্মক অস্বস্তিতে পড়লো রাজ্য সরকার, তাও আবার নির্বাচনের আগে। সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট গতকাল। কেন্দ্রীয় সংস্থাকে বুধবার থেকেই তদন্ত শুরু করতে বলেছে কলকাতা হাইকোর্ট। আজ রাতে পিঠা খাওয়া যদি বন্ধ করতে হয় তৃণমূল
তৃণমূলের ভোটটা পদ্ম ফুলে দিতে হবে। খবর পেয়েছেন তো একটু আগে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সন্দেশখালী যত অত্যাচার, ধর্ষণ, জমি লুট সব তদন্তের ভার সিপিআইকে অর্পণ করেছেন। আদালত জানিয়ে দিয়েছে নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালীর ঘটনা সংক্রান্ত সমস্ত অভিযোগ জমা দিতে পারবে সিবিআই কে সন্দেশখালীর মহিলারা। অর্থাৎ রাজ্য পুলিশের কাছে নয়, একেবারে ইমেলের মারফত বাড়ি থেকেই অভিযোগপত্র জমা দিতে পারবে, যা নতুন করে শাসক দলকে চরম অস্বস্তিতে রেখেছে। আদালতের নজরদারিতেই চলবে তদন্ত, পাশাপাশি সন্দেশখালীর স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে রাস্তায় সিসি ক্যামেরা, এলইডি বসাতে বলেছে আদালত এবং আগামী 15 দিনের মধ্যে রাজ্যকে তার খরচও মিটিয়ে দিতে হবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সন্দেশখালী নিয়ে কলকাতা হাইকোর্টে মোট 5টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। একত্রে সেই মামলাগুলির শুনানি হয়েছে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চে। সেই মামলাতেই মঙ্গলবার এই রায় শোনালো কলকাতা হাইকোর্ট। আর খুব স্বাভাবিকভাবেই যা নিয়ে আরো একবার অস্বস্তিতে আমাদের এই রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যে বক্তব্য রাখলেন, সেখানে গিয়ে কোথাও কি আরো একবার কলকাতা হাইকোর্টের ওপর অনাস্থা প্রকাশ্যে আসলো? যদিও তিনি বলছেন যে আমাদের পূর্ণ আস্থা রয়েছে, কিন্তু তারপরেই যে সমস্ত বক্তব্যগুলো রাখছেন সেগুলো কি একজন শাসক দলের প্রতিনিধি হয়ে রাখা যায়? শুনুন কুণাল ঘোষের মন্তব্য, শুনলে অবাক হবেন। আদালত এবং বিচার ব্যবস্থায় আমাদের পূর্ণ আস্থা আছে, পূর্ণ। আদালত এবং বিচার ব্যবস্থায় আমাদের পূর্ণ সম্মান আছে। বিচার ব্যবস্থাকে সম্মান করি, তারাই শেষ কথা বলবেন। কিন্তু কোন কোন জায়গা থেকে যদি ঘন 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 সিবিআই হয়, তাহলে যেন মনে হয় আর একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অপেক্ষা করে আছেন যে এর পরের কোন নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে তাকে বা তাদের কাউকে দেখা যাবে। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আদালতে বিচারপতিদের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সরকার বিরোধী মনোভাব কাজ করছে। অর্থাৎ যেটি আপনাদের বললাম যে এই রাজ্য সরকার হয়তো আমাদের কেন্দ্রীয় সরকারের ওপর অনাস্থা এবং সমস্ত রকমের তদন্তকারী সংস্থা থেকে এমনকি বিএসএফ এর ওপর অনাস্থা, তার উপরে কলকাতা হাইকোর্ট নিয়েও যদি এই ধরনের মন্তব্য করেন, তাহলে কোন রাজ্যে পরিণত করতে চাইছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আমাদের এই সুন্দর পশ্চিমবঙ্গকে? এই প্রশ্ন কিন্তু উঠবেই। এবং সন্দেশখালী নিয়ে একেবারেই মুক্ত কণ্ঠে ঘোষণা করে গিয়েছেন, হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন অমিত শাহ। বলেছেন মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও কি করে দিনের পর দিন এই ঘটনাগুলিকে চলতে দিয়েছেন। একেবারেই দ্বার্থ কণ্ঠে যে প্রশ্ন করলেন, সেই প্রশ্নগুলোই এতদিন ধরে সন্দেশখালীর নির্যাতিত মহিলা কিংবা পশ্চিমবঙ্গের মানুষ তুলে আসছিল। কি বললেন অমিত শাহ, শোনাই আপনাদের। आप तो महिला मुख्यमंत्री हो, एक बात मैं आपको पूछना चाहता हूं, संदेशखाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। सालों तक आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा, तृणमूल कांग्रेस के गुंडे अत्याचार करते रहे। जब इसको पकड़ने गए, ईडी पर पथराव किया, जब हाई कोर्ट ने कहा तब सरेंडर किया। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, कुछ तुष्टीकरण कर वोट लेने के लिए संदेशखाली के गुनहगारों को लिए आप बचा रही हो, मगर पूरे बंगाल की माताएं बहनें ये देख रही है, जान गई है कि आप संदेशखाली के गुनहगारों के साथ। শুধু সন্দেশখালী নয়, ভূপতি নগর নিয়ে এনআইএ কে আক্রান্ত হওয়ার ঘটনাতেও একেবারে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য পুলিশ প্রশাসনকে। ভূপতিনগর মামলায় এবার আরো কড়া কলকাতা হাইকোর্ট। যেখানে তল্লাশিতে গিয়ে এনআইএ আধিকারিকদের নিগ্রহ হতে হয়েছিল, সেখানে অফিসারদের বিরুদ্ধেই কেন অভিযোগ? তাও আবার অফিসারদের বিরুদ্ধে কেন 325 ধারায় মামলা করা হলো? যে ধারা বলে এনআইএর আক্রমণে গুরুতর অসুস্থ বা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিল সেখানকার বাসিন্দারা। কলকাতা হাইকোর্ট প্রশ্ন করেছেন, আপনারা কি প্রাথমিক তদন্ত করে দেখেছেন যে সেখানকার মহিলারা বা সেখানকার মানুষরা গুরুতর
আহত হয়েছেন এমন কোনো ঘটনার নিদর্শন কি আপনাদের কাছে রয়েছে? যদিও পুলিশ এর সদুত্তর দিতে না পারায় আরো একবার রাজ্য প্রশাসনকে কলকাতা হাইকোর্টের কাছে মাথা নিচু করতে হলো। এনআইএর তরফে গতদিনে আদালতে আইনজীবী দাবি করেছেন সন্দেশখালীতে যা ঘটেছিল ভূপতিনগরেও তাই ঘটেছে। তিনি আরো জানান, হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী ওই এলাকায় কাজ করতে যায় এনআইএ, তার মধ্যেই তাদের আক্রান্ত হতে হলো, আর তারা আক্রান্ত হলেন, তাদের ওপরেই পুলিশ তদন্ত করতে শুরু করলো। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টও। এবার একটু অন্য খবরে আপনাদের নিয়ে যাব, সেটা দেখাবো। ভোটের প্রচার চলছে, যে যেভাবে খুশি প্রচারে নেমেছেন। সুজাতা মণ্ডল, তিনি সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী। সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল দুজনেই বিষ্ণুপুর লোকসভা আসন থেকে লড়ছেন মুখোমুখি হয়ে। সুজাতা খাঁয়ের একটি ভিডিও দেখাবো, যেখানে গতদিনে বাবার সঙ্গে তিনি বাজারে গেলেন এবং সেখান থেকে সবজি এবং ফল কিনলেন। আসুন সেই ভিডিও দেখাই আপনাদের। বাবার সাথে এসেছি বাজার করতে, আজকে সবজি কেনা হলো, এরপর এসেছি ফল কিনতে। নিত্য বাজার বাবা করে, বাবার এখানকার প্রত্যেকটা সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, মাছ মাংস বিক্রেতা এবং আপনার যারা আছে কাপড় থেকে, সবার সাথে বাবার এবং ঘরের মতো সম্পর্ক। তো আজ আমি ঘরের মেয়ে হয়ে বরজরা বাজারে এলাম, আমার যেসব ঘরের মানুষরা রয়েছে তাদের সাথে মিলন করতে, এবং আমার সবজি বিক্রেতারা, যারা ফল বিক্রেতা, মাছ মাংস ডিম বিক্রেতা, এবং সবচেয়ে বড় এই যে কলা কিনলাম, তার কারণ হচ্ছে কলা এমন একটা ফল যেটা শরীরে আয়রন বাড়ায়। সবজি খান, ফল খান, সুস্থ থাকুন। আর মানে ফল সব কিছু বাবাই কেনে, তো আজকে আমি ভাবলাম আমার দুটোই হবে, ঘরের লোকের সঙ্গে দেখা হবে। দাদা দাঁড়িয়েছি, আশীর্বাদ করতে হবে জোড়া ফুলে। কত দাম? দাম দিচ্ছে আমার বাবাকে এখানে এমন কোনো। দেখলেন বন্ধুরা, সকলেই প্রায় নিজের নিজের মতো করে প্রচার সারছেন। শুধুমাত্র যে রাজনৈতিক জনসভা করছেন এমনটা নয়, প্রচারের নিজস্ব আঙ্গিক তৈরি হচ্ছে যতই দিন গড়াচ্ছে। সর্বশেষে আপনাদের আবহাওয়ার সংবাদ জানাবো। চলতি সপ্তাহে আরো বৃদ্ধি পাবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম থেকে রেহাই পাচ্ছে না বঙ্গবাসী। চৈত্র মাসের শেষ সপ্তাহে তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে, এমনটাই পূর্বাভাসে বলল আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহেই রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ চড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবারের মধ্যে এক ধাক্কায় রাজ্যের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হলেও তাতে খুব একটা স্বস্তি পাবে না রাজ্যবাসী। বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে। শুক্রবার ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজতে পারে এই জেলাগুলি। তবে কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার একাংশ। সারা সপ্তাহ জুড়েই এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। কাজে বন্ধুরা, অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে রাখলাম। এখনকার মতো এখানেই শেষ করছি। কেমন লাগছে, আবার সেই পুরনো ফরম্যাটে কিছুটা ফিরে আসার চেষ্টা করেছি। কেমন লাগছে, আপনাদের পছন্দ হচ্ছে কিনা লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।